আয়নীকরণ শক্তি কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আয়নীকরণ শক্তির A to Z এর পোস্টমর্টেম করবো আজকে। ভিডিওটা বড় হতে পারে, তো A to Z যদি তুমি দেখো তাহলে আয়নীকরণ শক্তি নিয়ে তোমার কোনো রকম কনফিউশন থাকবে না। এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন, তোমার এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, অ্যাডমিশন টেস্ট হোক, যেখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। দেখো আয়নীকরণ শক্তি, তো এইখানে দেখো আমি সংজ্ঞাটা লিখে দিছি। তো সংজ্ঞাটা মুখস্থ করার কিছু নাই, আমরা বুঝে বুঝে পড়বো। দেখো ধরো এম হচ্ছে একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় রয়েছে। তো গ্যাসীয় অবস্থায় 1 মোল একটা পরমাণু রয়েছে। তো এইখানে এই পরমাণুর শেষ কক্ষপথে সবচাইতে শিথিলভাবে যে ইলেকট্রনটা রয়েছে, অর্থাৎ শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনটা সাধারণত সবচেয়ে শিথিল থাকে। তো এই শিথিল যে একটা ইলেকট্রন রয়েছে, সেই 1 মোল ইলেকট্রন আমি কি করব, সরিয়ে নেব। তো এইটা সরিয়ে নিব আমি কোথায়, অসীমে সরিয়ে নেব। অসীম বলতে বোঝাচ্ছে কোন একটা ইলেকট্রনকে যে জায়গায় নিয়ে গেলে নিউক্লিয়াসের প্রতি আর কোনো টান থাকবে না। অর্থাৎ এরকম ধরো কোন একটা মৌলের এখানে আছে নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রনটা আছে। এই ইলেকট্রনটাকে আমি এই জায়গায় মনে করো সরিয়ে নিলাম। তো এই জায়গায় সরিয়ে নেওয়ার পর এই যে নিউক্লিয়াস, যে এই ইলেকট্রনের প্রতি তার যে একটা তদারকি ছিল এখানে থাকা অবস্থায়, যখন আমি এখানে নিছি তখন আর তদারকিটা নাই, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কোনো আকর্ষণ নাই। এটাকে বলা হয় অসীমে সরিয়ে নেওয়া। তো অসীমে সরিয়ে নিয়ে কি করলাম, 1 মোল ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করলাম। আমরা জানি ইলেকট্রন যখন ত্যাগ হয় তখন কি হয়, এটা ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এইটা আমি যখন করব, একটা ইলেকট্রনকে আমি টেনে নিয়ে যাচ্ছি, সেখানে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে না? তো কতটুকু শক্তি প্রয়োগ করলাম, এই শক্তির পরিমাণটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। অর্থাৎ দেখো সংজ্ঞাটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল কোনো গ্যাসীয় পরমাণুর শেষ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন অসীমে সরিয়ে নিলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। এখানে দেখো তাপহারী বিক্রিয়া এবং তাপোৎপাদী বিক্রিয়া, আমরা দুটো জিনিস শিখেছিলাম। তাপহারী বিক্রিয়াটাই ছিল তাপ প্রয়োজন হয়, তাপ শোষণ ঘটে, অর্থাৎ এখানে তাপ শোষণ ঘটে, যে কারণে ΔH এর মান কি এখানে ধনাত্মক। তো যে কোনো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ΔH এর মান সবসময় ধনাত্মক থাকে। যদি দেখো ΔH মান ধনাত্মক, বুঝেই নিবা যে এখানে এই আয়নীকরণ শক্তির বিষয় এখানে চলে আসছে। তো এটা ছিল আমাদের আয়নীকরণ শক্তির বিষয়। অর্থাৎ কোনো একটা গ্যাসীয় পরমাণুর শেষ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন আমি যদি সরাই, 1 মোল ইলেকট্রন সরিয়ে অসীমে যখন সরাবো তখন যে ধনাত্মক আয়ন তৈরি হবে, এবং এইটার জন্য যে পরিমাণ আমার শক্তি লেগেছে সেটা হবে আয়নীকরণ শক্তি। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখবো। দেখো আয়নীকরণ শক্তি, ধরো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এই অ্যালুমিনিয়াম থেকে আমি যদি একটা ইলেকট্রন সরাই, এখান থেকে কি পাবো, অ্যালুমিনিয়াম প্লাস পাবো না? একটা ইলেকট্রন আমি সরালাম, একটা প্লাস পাবো। তো এখানে ΔH একটা পাবো না, একটা ΔH পাবো। এইটা হচ্ছে একটা ধনাত্মক আয়ন পাবো, আমি অবশ্যই ধনাত্মক পাবো। এইটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে দেখো যখন আমি একটা ইলেকট্রন সরালাম, এইটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। সেটা অ্যালুমিনিয়াম না, তুমি সোডিয়ামের সরাও বা ম্যাগনেসিয়ামের সরাও, যেটাই সরাও না কেন, প্রথম একটা ইলেকট্রন যখন সরাবা সেটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। এখন আমি দেখো অ্যালুমিনিয়াম এই প্লাস ছিল, এখান থেকে আমি আরেকটা ইলেকট্রন যদি সরিয়ে দেই তাহলে অ্যালুমিনিয়াম ডাবল প্লাস হবে, বা অ্যালুমিনিয়াম 2+, যেটাই বলো না কেন। তো এইটা হচ্ছে এখানেও একটা ধনাত্মক পাওয়া যাবে, অর্থাৎ শক্তি লাগবে। এইটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আমি যদি আর একবার নেই, অর্থাৎ অ্যালুমিনিয়াম 2+, এটাকে আমি এভাবে লিখলাম, এখান থেকে আরেকটা ইলেকট্রন আমি যদি সরাই তাহলে অ্যালুমিনিয়াম 3+ হবে। তো এইখান থেকে ΔH3 আর একটা পাবো, তো এখান থেকে +V একটা পাবো, এটাকে হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই যে আয়নীকরণ শক্তিগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে ইলেকট্রন যত তুমি নিবা তত নাম্বার হবে তার আয়নীকরণ শক্তি। তো এটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তির এখানে একটা ক্রম আমি বুঝলাম। তো এইবার চলো আমরা দেখি যে পর্যায় সারণীতে বাম থেকে ডানে বা উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির কোন ধরনের পরিবর্তন ঘটে। খেয়াল করো তোমরা, পর্যায় সারণীতে আমি কোনো একটা পর্যায়ে যদি এখানে থাকি, এটা ধরো একটা পর্যায়, এটা একটা পর্যায়, এই পর্যায়ে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে যদি যাওয়া যায় তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এবং উপর থেকে এটা হচ্ছে একটা গ্রুপ,
এই উপরে এই গ্রুপের উপর থেকে আমি যদি নিচে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান কমে। তো কেন এদিকে বাড়ছে, কেন এদিকে কমছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেটাই চলো আমরা একটু দেখি কিভাবে এখানে এই ঘটনাটা ঘটে। আমি একটু মুছে দিলাম। তো দেখো, আমরা প্রথমে একটা পর্যায় নিয়ে চিন্তা ভাবনা করি। পর্যায় ধরো 2 নম্বর দ্বিতীয় পর্যায়। আচ্ছা, তো এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তো প্রথম কথা হচ্ছে ইলেকট্রন আয়নীকরণ শক্তির মান কার বেশি হবে। আমি কোনো একটা মৌল থেকে ইলেকট্রন আমি সরিয়ে নিচ্ছি, শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নিচ্ছি। তো ইলেকট্রনটা সরাতে আমার যত বেশি শক্তির প্রয়োজন হবে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে দেখো একটা জিনিস লেখা যায় যে এখানে একটু লিখে দেখো যে মৌল হতে ইলেকট্রন সরাতে যত বেশি শক্তির প্রয়োজন হবে তার আয়নীকরণ শক্তি ইংলিশ কি, আয়োনাইজেশন এনার্জি। তাহলে সংক্ষেপে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রয়োজন হয় তার আয়োনাইজেশন এনার্জি তত বেশি হয়। ওকে, আমি বারবার আয়োনাইজেশন এনার্জি না লিখে দ্বারা প্রকাশ করছি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। তাহলে দেখো, যে মৌল হতে ইলেকট্রন সরাতে যত বেশি শক্তির প্রয়োজন হবে তার আয়োনাইজেশন এনার্জি তত বেশি হবে। ওকে, খেয়াল করো। তো এই যে মৌলগুলো আছে, আমি যদি আয়নীকরণ শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অর্থাৎ কম থেকে বেশি বা বেশি থেকে কম যেটাই সাজাই না কেন, সেক্ষেত্রে এখানে যে মৌলগুলো রয়েছে কার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে বলতে পারো তোমরা? খেয়াল করো। তো প্রথম কথা হচ্ছে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তিমান বৃদ্ধি পায়, তাই না? তাহলে এর চেয়ে এর শক্তি বেশি, এর সবচেয়ে বেশি শক্তি হবে এর, কারণ এখান থেকে সরাতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে। কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস এরা ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না। তো নিষ্ক্রিয় গ্যাস থেকে যদি একটা ইলেকট্রন তুমি সরিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেই ইলেকট্রন দিতেই চাবে না, অর্থাৎ অনেক জোর করে ইলেকট্রনটা তোমার তুলে নিতে হবে, যে কারণে তার আয়নীকরণ শক্তিমান হবে অনেক বেশি। তো তাহলে এর মধ্যে সবচাইতে আয়নীকরণ শক্তির মান এর বেশি, এটা কিন্তু ট্রু। তাহলে সবচাইতে আয়নীকরণ শক্তির মান বেশি কার? নিয়নের। ওকে, তো নিয়নের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, ঠিক আছে। কিন্তু এইখানে আমাদের যে প্রশ্নটা বারবার আসে, এখানে দুইটা ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলেই যে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে সেরকম দুইটার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যতিক্রম দেখা যায়। তো ব্যতিক্রমটা কি খেয়াল করো, এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং বোরনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো। তো আমরা এর আগের ক্লাসে শিখছি যে ইলেকট্রন বিন্যাসের সুস্থিতির ক্রম, অর্থাৎ কোন অরবিটাল কেমন থাকলে ইলেকট্রন বেশি সুস্থিত থাকে এবং তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটা করতে চায় না। তো যে সকল অরবিটাল পূর্ণ থাকে, অর্থাৎ পূর্ণ অরবিটালগুলো ইলেকট্রন দিতে বা নিতে কোনোটাই চায় না। এরপরে কে আছে? অর্ধপূর্ণ। তাহলে সুস্থিতিক্রমটা আমরা কি লিখছিলাম দেখো, সুস্থিতিক্রমটা লিখছিলাম, প্রথমটা ছিল পূর্ণ অরবিটাল, তারপর লিখছিলাম অর্ধপূর্ণ অরবিটাল, এরপর ছিল আংশিক পূর্ণ অরবিটাল। আচ্ছা, তো পূর্ণ অরবিটাল কারা? যাদের ইলেকট্রন একদম পূর্ণ আছে, অর্ধপূর্ণ কারা? যাদের ইলেকট্রন হাফ পূর্ণ আছে, এব অরবিটাল হয়তো বা 7টা আছে, আর বাকি আংশিক পূর্ণ হচ্ছে এইগুলো ছাড়া বাকি যেগুলো আছে। তো খেয়াল করো, এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে এস অরবিটাল পূর্ণ আছে না,
কিন্তু বোরনের ক্ষেত্রে কি কোনো পূর্ণ বিষয়গুলো বোঝা যাচ্ছে না, তাই না? তো এই জন্যই বেরিলিয়াম থেকে যখন একটা ইলেকট্রন সরিয়ে নিতে হয় তখন শক্তিটা বেশি প্রয়োগ করতে হয়। ইলেকট্রন সরাতে যত বেশি শক্তি লাগছে তার আয়নীকরণ শক্তিমান তত বেশি। যে কারণে বোরনের যেহেতু 2p1, এটা তো আংশিক পূর্ণ অরবিটাল, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ ত্যাগের বিষয়টা একটু দুর্বল। যে কারণে দেখা যায় যে যদিও বেরিলিয়ামের আগের কথা ছিল, কিন্তু বেরিলিয়ামের শক্তিটা কি হয়ে যায়, এর চেয়ে বেশি হয়ে যায়। যে কারণে আমি যদি আয়নীকরণ শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, লিথিয়ামের পরে হবে বোরনের স্থান, তারপরে হবে বেরিলিয়াম। ওকে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে আমি সাজাচ্ছি, ঊর্ধ্বক্রম অর্থাৎ কম থেকে বেশি। আচ্ছা, এবার খেয়াল করো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো তো, নাইট্রোজেনের শেষ অরবিটাল দেখো হাফ ফিল্ড আছে, অর্থাৎ অর্ধপূর্ণ আছে না, অর্ধপূর্ণ p3 আছে অর্ধপূর্ণ, অর্থাৎ এই অবস্থা থেকেও তুমি ওখান থেকে ইলেকট্রন সহজে নিতে পারবে না। যে কারণে দেখো অক্সিজেনের ক্ষেত্রে এখানে 4টা আছে, আংশিক পূর্ণ আছে, এটা কোনো ম্যাটার করে না। যে কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের তুলনায় বেশি হয়ে যায়। যে কারণে এইখানে হবে অক্সিজেন, তারপর হবে নাইট্রোজেন, এবং যথারীতি তারপর আর কোনো সমস্যা নাই, ফ্লোরিনের পর নিয়ন। তাহলে আমরা ব্যতিক্রম এখানে দেখো 2টা পাইলাম, এই 2টা ব্যতিক্রম পেলাম এবং এই 2টা ব্যতিক্রম পেলাম। ও, এখানে কার্বন দিয়ে নাই, আচ্ছা, এখানে একটা কার্বন আছে, দেখো কার্বনের কোনো সমস্যা নাই, সে সুখে শান্তিতে ঝামেলা মুক্তভাবে থাকে। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম আমরা পেলাম অক্সিজেন, নাইট্রোজেন, আর এই দিকে পেলাম কি বোরন এবং বেরিলিয়াম। এইটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে এদের মধ্যে আয়নীকরণ শক্তিমান কার বেশি কার কম, ব্যাখ্যা করো, এই জাতীয় প্রশ্ন। সেটা এমসিকিউ হতে পারে, সৃজনশীল হতে পারে। তো আমার মনে হয় যে তোমাদের এখন কনফিউশনটা মূলত দূর হয়েছে। তো এখানে সুস্থিতিক্রমটা আমরা শিখলাম। এবার দেখো, ধরো তোমার 1 নম্বর গ্রুপের মৌল থেকে দিল না, তোমার 1 নম্বর গ্রুপ বলছি, তোমাদের দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায় থেকে কোনো একটা কিছু দিল। তৃতীয় পর্যায়ে কে কে আছে? সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো রয়েছে দেখো, সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত। তো দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো রয়েছে, তৃতীয় পর্যায়ে একই গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন কনফিগারেশন কিন্তু একই রকম। তো সেক্ষেত্রে দেখো এই যে বেরিলিয়ামের নিচে যে ম্যাগনেসিয়াম ছিল, ঠিক একই কারণে তার আয়নীকরণ শক্তিমান অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হয়। এবং ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেনের মতো ফসফরাসও সালফারের চেয়ে বেশি থাকে। যে কারণে এইটা যদি আমরা শক্তিক্রম, আয়নীকরণ শক্তিক্রম হিসেবে লিখি, তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম হবে, এখানে হবে ম্যাগনেসিয়াম, তারপর এখানে হবে সিলিকন, এখানে হবে সালফার, এখানে ফসফরাস, এখানে হবে ক্লোরিন এবং এখানে আর্গন। ওকে, তাহলে এখানে ব্যতিক্রম কে পেলাম? ব্যতিক্রম পেলাম হচ্ছে আমরা এই 2টাকে ব্যতিক্রম পেলাম, আর হচ্ছে এই 2টাকে ব্যতিক্রম পেলাম। তো যদি আমাদের কোনো ব্যতিক্রম কোনো প্রশ্ন দেয়, তাহলে এই যে 4 সেট পেয়েছি আমরা, এই 4 সেটের মধ্যে থেকেই তোমাদের কোনো একটা ব্যতিক্রম দিয়ে দেবে। তো আশা করি এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন দেয় তোমরা পারবে। তো এখন আমরা চলে যাব গ্রুপ ভিত্তিক কীভাবে পরিবর্তন। তো আকার যদি ক্রমে বৃদ্ধি পায়, তাহলে খেয়াল করো এই যে এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে দুর্বল কার? সবচেয়ে দুর্বল হচ্ছে এর, কারণ আকার বড়। তো এইখান থেকে আমি যদি একটা ইলেকট্রন সরিয়ে নিতে চাই, তাহলে এই যে ইলেকট্রনটা সরিয়ে নিতে আমার যে শক্তি ব্যয় হবে, এখানে কি সেই শক্তি ব্যয় হবে? মোটেও না, কারণ এখানে নিউক্লিয়াস খুব দুর্বলভাবে ওকে আকর্ষণ করে রাখছে। যে কারণে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে আসা যায়, তার আয়নীকরণ শক্তিমান তত কমতে থাকে, কারণ এখানে এই ইলেকট্রনটা সরাতে খুব ইজিলি এটাকে সরিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে গ্রুপ ভিত্তিক ধর্ম ছিল আমাদের এটাই। অর্থাৎ আমরা এখানে বলতে পারবো যে আয়নীকরণ শক্তির মান সবচাইতে বেশি হচ্ছে এর, তারপর এর, তারপর এর, তারপর এর, তারপর এর, তারপর এর, এভাবে আয়নীকরণ শক্তিমান সবচেয়ে বেশি উপরের দিকে। এটা মজার প্রশ্ন আসতে পারে, দেখো সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি এবং সোডিয়াম ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। এখানে দেখো প্রথম আয়নীকরণ শক্তি সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি সোডিয়ামের বেশি ম্যাগনেসিয়ামের কম। তো
তো এটা আসলে কিভাবে হয়, এই টাইপের প্রশ্ন যদি আসে তো একটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। খেয়াল করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয় 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, এখন দেখো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কখন হবে, এখান থেকে যদি একটা ইলেকট্রন তুমি সরিয়ে নাও তাহলে এটা সোডিয়াম প্লাস হবে, সোডিয়াম প্লাস, এবং সেখানে কি হবে 1s2 2s2 2p6। আর এখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন সরাও তাহলে হবে কি ম্যাগনেসিয়াম প্লাস হবে, এবং এখানে হবে 1s2 2s2 2p6 3s1। তো এখানে দেখো যখন এই ইলেকট্রনগুলো আমরা সরাইছি এস অরবিটাল কি আছে, এস অরবিটাল কিন্তু দুটো ইলেকট্রন পূর্ণ আছে না। তো এখান থেকে আমি যদি ইলেকট্রন সরাতে চাই আমার শক্তি বেশি লাগবে না। তো এখানের থেকে দুটো ইলেকট্রন আছে, তার মানে এটা স্ট্রংলি রয়েছে ইলেকট্রনটা, এখান থেকে আমি যদি ইলেকট্রনটা সরাতে চাই আমার এনার্জিটা বেশি দিতে হবে, যে কারণে এর আয়নীকরণ শক্তিমান বেশি হবে। ম্যাগনেসিয়ামের বেশি, সোডিয়ামের কম। সোডিয়ামের যেহেতু একটা রয়েছে খুব অনায়াসে ইলেকট্রনটা সরিয়ে নেওয়া যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম আয়নীকরণ শক্তির মান আমার ম্যাগনেসিয়ামের বেশি। এখন দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি হয় তাহলে এইখানে অলরেডি কি আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে না। দেখো 2s2 2p6 অলরেডি কি আছে, প্রত্যেকটা অরবিটাল ফুলফিল আছে। এখান থেকে ইলেকট্রন সরাতে দেবে সহজে, আমাকে দেবে না, কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে আছে। তো এখান থেকে আমি ইলেকট্রন সরাতে পারবো না। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার মানে এটা খুব সহজে সরানো যাবে। তো এই জন্যই যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তির বিষয়টা আসবে তখন সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি হবে, ম্যাগনেসিয়ামের হবে কম। তো এইভাবে কিন্তু আরও মজার মজার প্রশ্ন থাকতে পারে আয়নীকরণ শক্তির উপর। তো আমার মনে হয় আয়নীকরণ শক্তির উপর তোমাদের যতটুকু ক্লাস নেওয়া হলো এর মধ্যে থেকেই দেখবে যে তোমাদের যে কোনো প্রশ্ন যদি আসে আমার মনে হয় যে তোমরা পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।